মাইলস্টোন ট্র্যাজেডিতে স্তব্ধ গোটা দেশ, বাড়ছে মৃত্যুর মিছিল। নিষ্পাপ শিশুদের জন্য রাষ্ট্রীয় শোক আজ, শোক জানিয়েছে জাতিসংঘ। বার্ন ইনস্টিটিউটে হৃদয় বিদারক পরিস্থিতি, রাতেও দগ্ধদের খোঁজে হাসপাতালের স্বজনরা, নিহতের বাড়িতে শোকের মাতম। আমি শনাক্ত করলাম যে এটাই আমার হয়, বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হয়, শুধুমাত্র আমার ওয়াইফের। দুজন মারা গেছে, একজন অসুস্থ আছে, ও মানে অবস্থা খুব ক্রিটিক্যাল। দিয়াবাড়িতে হতাহতের ঘটনায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। গভীর রাতে তথ্য উপদেষ্টাকে নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শোকে স্তব্ধ পুরো বাংলাদেশ, পুড়ে গেছে এই শহরের ফুল। এমন বাংলাদেশ কেউ কখনো চায়নি, ভাবেওনি। স্কুলের রুটিন শেষে ছুটির জন্য প্রস্তুত হচ্ছিল কোমলমতি শিক্ষার্থীরা, মুহূর্তেই সব তছনছ। দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। এতে কতজনের প্রাণ গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইএসপিআর এর পক্ষ থেকে 20 জন নিহত হওয়ার খবর জানানো হয়, তবে রাতে হাসপাতাল কর্তৃপক্ষ আরও 5 জনের মৃত্যু নিশ্চিত করেছে। আহত 1.5 শতাধিককে চিকিৎসা দেওয়া হচ্ছে বার্ন ইনস্টিটিউট সহ উত্তরার কয়েকটি হাসপাতালে। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ছুটি হওয়ার আগ মুহূর্তে ক্লাসরুমের স্বাভাবিক কোলাহল, কিন্তু আচমকাই আকাশ থেকে নেমে আসে বিভীষিকা। প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে স্কুলের ভেতর। বিকট শব্দ আর মুহূর্তের আগুনে পুড়ে ছাই হয়ে যায় চারপাশ। আগুনে ঝলসে যায় কোমলমতি বহু শিক্ষার্থী। দুপুর 1:06 দিকে উড্ডয়ন করে বিমান বাহিনীর F-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমানটি চালাচ্ছিলেন বাফা 76 ব্যাচের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। 13 মিনিটের মতো আকাশে ওড়ার পর হঠাৎই নিয়ন্ত্রণ হারায়, বিধ্বস্ত হয়ে পড়ে মাইলস্টোনের হায়দার আলী বিল্ডিংয়ে। অ্যাবনর্মাল একটা সাউন্ডে দুলতে দুলতে আসছিল, এরকম টাইমেই আমরা করিডোরে ছিলাম, দেন আসে ক্র্যাশটা হয়। আমরা আলে উপরে করতেছি, মানে এখন ফাঁস করে শব্দ আসছে, পরে আমরা আসার পরে দেখি যে এই অবস্থা। সাউন্ড শোনার পরে আমরা আসলাম, আসার পরে বন্ধুরা মিলে দেখলাম যে হলো এখানে বাচ্চারা ছোটাছুটি করছে, একবারে ছোট ছোট বাচ্চা। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির কিছুক্ষণ আহত অবস্থায় থাকলেও পরে মারা যান তিনি। বিমানটা ওই দিকে আগুন লেগে পরে এদিকে আসতেছে, তখন প্যারাশুটের মাধ্যমে স্কোয়াড লিডার যখন উড়ে গেছে, তখন আমরা মানে নামাজে দাঁড়ামু, এই অবস্থায় দেখতেছি আগুন লাগছে বিমানটা। তখন আইসা প্যারাশুটটা এই গাছের মধ্যে আটকে গেছিল। পরে স্কোয়াড লিডার যে একটা রুমের মধ্যে পড়ছিল, এটা কেউ জানতো না। স্থানীয়রা জানায় বিকট শব্দ শুনে দৌড়ে আসে অনেকে। তখন ক্যাম্পাস জুড়ে ছিল ধোঁয়া, আতঙ্ক আর কান্নার রোল। দাউ দাউ করে আগুন জ্বলতেছে, তখন আমরা সর্বপ্রথমে আমরা এলাকার লোকজন আসি, আসার পরে আমরা ওই সাইডে এই 2 তলার আরেকটা গেট আছে, ওই সাইড দিয়ে ওই গেটটা আমরা বের করে ছাত্রছাত্রী কিছু আমরা বের করি। আমার সন্তান তো স্কুলে, তখন আমি তো জানি না এই বিল্ডিংয়ে পড়ছে, তখন আমার ওয়াইফকে বললাম তুমি যাও। তো আমি নামাজের দাঁড়াইছি, এই মুহূর্তে আমার ওয়াইফ ফোন দিছে, আমি তো ধরতে পারিনি ফোন। তারপরে আমি নামাজ ফরজ শেষ করছি, আমার ওয়াইফ কাঁপতে কাঁপতে ফোন দিতেছে যে আনাবা, আমার মেয়ের নাম হচ্ছে আনাবা যে বিল্ডিংয়ে ক্লাস, ওই হায়দার আলী ভবন, ওইখানে নাকি প্লেন পড়ছে। আমি তো তখন দৌড়। দুর্ঘটনার পরই আশপাশের এলাকায় তৈরি হয় হৃদয় বিদারক পরিস্থিতির। পোড়া শরীরে আহত অনেকেই বের হয়ে আসে, আর অনেকেই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত হয়েছে প্রায় 200, অধিকাংশই শিক্ষার্থী, আছেন শিক্ষক, অভিভাবকও। যে যেভাবে পেরেছেন আহতদের পাঠিয়েছেন আশপাশের হাসপাতালে। আমার হাতে যে ছিল তার 95% তো পোড়া গেছে, আর আমার সাথে আমার একটা ভাগ্নি আসছিল, ওর 20% পুড়ছে, আর আরেকজনকে, 2জনকে আশঙ্কাজনকভাবে আইসিইউতে রাখছে। উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস, সেনা, নৌ, বিজিবি ও পুলিশ সদস্যরা ছিলেন। স্বেচ্ছাসেবকরাও পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন ফায়ার সার্ভিসের ডিজি। ঘটনাস্থলে গেছেন সরকারি কর্মকর্তারাও। এইরকম মৃত্যু এবং আহত, এবং এর মধ্যে একটা বড় অংশ আমরা যেভাবে বলছি
এটা ইনহেলেশন ইনজুরি হয়েছে তাদের, অতএব সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না, এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে, তাদের ঝুঁকির মাত্রাটা কত। এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসক, সরঞ্জামাদি এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাপ্রধান। এ সময় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা। আর আইএসপিআর জানায় ঘটনা তদন্ত করবে বিমান বাহিনী। আমরা অবশ্যই এটা দ্রুততার সাথে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সন্ধ্যার পর ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম সমাপ্ত করে ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টরা। ক্ষণিকের মধ্যে যে দুর্ঘটনা ঘটল শিক্ষার্থীদের সাথে, তাতে স্তম্ভিত পুরো বাংলাদেশ। সবুজ সেই শিক্ষার্থীরা হয়তো আর ফিরবেন না এই সবুজ ক্যাম্পাসে, কিন্তু প্রশ্ন রেখে গেছেন অনেক। সেই প্রশ্ন হচ্ছে সিস্টেমের বিরুদ্ধে, বাংলাদেশের যেই কার্যক্রম রয়েছে সেইগুলোর বিরুদ্ধে। অর্থাৎ স্বাভাবিকভাবে মৃত্যুর যে গ্যারান্টি, সেটি আসলে কখন, কবে, কে নিশ্চিত করবে? আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 জন, আর গুরুতর অগ্নিদগ্ধ শতাধিক শিশু এখনও কাতরাচ্ছে বার্ন ইনস্টিটিউট সহ কয়েকটি হাসপাতালে। জাতীয় বার্নে ভর্তি 44 জনের মধ্যে 20 জনের অবস্থা আশঙ্কাজনক। আহত শিশুর সংখ্যা 100-র বেশি। দায়িত্বশীলরা জানিয়েছেন, পুড়ে যাওয়া শিশুদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। তাদের সুচিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও দাবি তাদের। বেলা 2:30, বার্ন ইনস্টিটিউট। একের পর এক আসছে অ্যাম্বুলেন্স। কোনোটিতেই রোগী একজন নয়, 2, 3, 4 জন। প্রায় সবাই শিশু, মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। কারো বয়সী সম্ভবত 12-13 বছরের বেশি না। ফাইটার বিমান দুর্ঘটনায় ছড়িয়ে পড়া আগুনে পুড়েছে নিষ্পাপ এই শিশুরা। ছারখার হয়েছে বহু পরিবারের স্বপ্ন, সাধনাও। ছুটির ঘন্টার অপেক্ষায় থাকা অনেকে বিদায়ও বলেছেন চিরতরে। যারা এখনো জীবনযুদ্ধে, তাদের চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে বাংলাদেশ। ঘটনাস্থল উত্তর আধুনিক হাসপাতাল, সিএমএইচ, বার্ন ইনস্টিটিউট। একসাথে এত পোড়া শিশু আগে কখনো দেখিনি আমরা। এক ছোট ভাই, ও এখানে মানে বার্ন হয়েছে, পুড়ে গেছে। ওর বার্নের যে চিকিৎসাটা একটা এক্সট্রিম পর্যায়ে দেওয়ার মতো আসলে আমাদের সক্ষমতাটা একটু ক্ষীণ। মুহূর্তেই জরুরি চিকিৎসা, আইসিইউ, লাইফ সাপোর্ট, কারো কারো মৃত্যু। মা বাবা স্বজনের আর্তনাদ, বুক ফাটা কান্না। ছোট বাচ্চা বেশি। আমাদের ওটা প্রাইমারি সেকশন, স্কুল সেকশন ছিল। ওখানে কেজি 1 থেকে 5, 6 এইসব স্টুডেন্টস আছে। আমার হাতে যে ছিল তার 95% তো পড়া গেছে, আর আমার সাথে আমার একটা ভাগ্নি আসছিল, ওর 20% পড়ছে, আর আরেকজনকে, দুজনকে আশঙ্কাজনকভাবে আইসিইউতে রাখছে। তারপর কত আয়োজন, আনুষ্ঠানিকতা। আসেন সরকারের নীতি নির্ধারক, রাজনীতিক, শক্তিধর কত মানুষ। পরিদর্শন, সমন্বয় আর প্রচেষ্টার কথা বলেন তারা বরাবরের মতোই। বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের ঘটনা, যেটাকে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে, সব বিশেষজ্ঞরা চেষ্টা করছে, এবং ঢাকা মেডিকেল কলেজও আসলে এর পাশে আছে। এরপর থেকে ঢাকা মেডিকেল জয়েন করবে। চিকিৎসক, নার্স, ট্রলিম্যান থেকে পরিচ্ছন্নতা কর্মীরা যখন ভেতরে ব্যস্ত, তখন বাহিরে শত শত সাংবাদিক, পুলিশ আর উৎসুক জনতা। কারই বা কি করার আছে এখানে? সন্তান হারানো স্বজন কিংবা মুমূর্ষ পুত্র বা কন্যার মা বাবার কাছে পুরো পৃথিবীই তো আসলে অর্থহীন এখানে। তাই স্রষ্টার কাছে প্রার্থনা আর উপলব্ধি, বড় ক্ষতি হয়ে গেল আমাদের। প্রধানত চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে দক্ষতা, এই প্রতিষ্ঠানের সামর্থ্য, দক্ষ চিকিৎসক, রক্ত, আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে। এখানে প্রায় 9 জন এই মুহূর্তে আইসিইউতে ভেন্টিলেট করা অবস্থায় আছে, এবং আরো অনেক ভেন্টিলেটর এখানে এবং ঢাকা মেডিকেল কলেজে তাদের প্রয়োজন হলে সেগুলো প্রস্তুত করা আছে। রক্ত মূলত প্রয়োজন হবে আগামীকাল থেকে, এবং এই হাসপাতালে সাফিসিয়েন্ট যে সকল গ্রুপের যারা এখানে আহত হয়ে এসছেন, তাদের জন্য প্রয়োজনীয় রক্ত আছে। নিহত আহতের সংখ্যা বাড়ছে, শঙ্কা বাড়বে আরো। কিন্তু যার সন্তান চলে গেল, তার তো পুরো পৃথিবীটাই অন্ধকার এখন। এমন পিতামাতা, স্বজন আর কেউ না হোক, সেই প্রার্থনা কোটি মানুষের। আমার কলিজাতকে আল্লাহ এত বড় ছেল দিল,
মাহফুজ বিশু, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাতে মরদেহ নিতে হাসপাতালে ভিড় করেন স্বজনরা। তাদের মধ্যে অনেকে এসেছেন আহতদের খোঁজ খবর নিতে, আবার অনেকে এখনো খুঁজছেন স্বজনদের। তারা জানান আহতদের বেশিরভাগের শরীরের বড় অংশই পুড়ে গেছে। আহত বা দগ্ধ অবস্থায় যাদের আনা হয়েছে তাদের বেশিরভাগের বয়স ছিল 10 থেকে 18 বছরের মধ্যে। দুজন মারা গেছে, একজন অসুস্থ আছে, ও মানে অবস্থা খুব ক্রিটিক্যাল, এবং কি বাঁচার সম্ভাবনা অনেক কম। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের খবর জানব। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, আহত চিকিৎসাধীনদের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সকাল হয়েছে, স্বজনদের ভিড় বেড়েছে কিনা তাদের খোঁজ খবর নিতে? রাব্বি, সকাল অর্থাৎ ভোরের আলো ফোটার সাথে সাথেই স্বজনদের ভিড়, উৎসুক মানুষ এবং এর পাশাপাশি যারা নানাভাবে সহায়তা করতে চান তাদের ভিড়ও কিন্তু বার্ন ইউনিটে বাড়ছে, এবং সেই সাথে সময় যত গড়াচ্ছে মৃত্যুর যে সংখ্যাটি সেই সংখ্যাটিও কিন্তু বাড়ছে। অর্থাৎ রাত 8টার দিকে আমরা যেই সংখ্যাটি বলেছিলাম, 8টার পর থেকে অন্তত 6 জন এই বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। এমন অন্তত 4 জন স্বজনের সঙ্গে আমাদের কথা হয়েছে। এইখানে যারা অপেক্ষা করছেন আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন, এইখানে অ্যাম্বুলেন্স বা হাইস নিয়ে অপেক্ষা করছে স্বজনরা। তারা এসছেন। একজনের সঙ্গে কথা হলো মাসুকা বেগম, তিনি মাইলস্টোন কলেজের শিক্ষিকা, 37 বছর বয়স, 85% পুড়ে গিয়েছিল। তার স্বজনের সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছে। তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে এসছেন। 11টার দিকে মৃত্যুর সংবাদ তাদেরকে জানানো হয়েছে এবং তারপরেই তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা দেন। যিনি সায়ানের কথা বললাম, সায়ানের প্রায় 85% পুড়ে গিয়েছিল, 14 বছর বয়সী, ক্লাস 7-এ পড়তেন। তার স্বজনদের সঙ্গে কথা হচ্ছিল। স্বজনরা জানাচ্ছিলেন সে ক্লাস ক্যাপ্টেন ছিল, পড়াশোনায়ও খুবই ভালো ছিল। সেই সায়ানকে এই মর্মান্তিক যে দুর্ঘটনাটি, সেই দুর্ঘটনাটিতে চলে যেতে হলো। সায়ানের মৃত্যু হয়েছে প্রায় 12টার পরে। এরকম হাসপাতালের যে আবাসিক চিকিৎসক রয়েছে তার সঙ্গে আমার কথা হয়েছিল সর্বশেষ 5টার পরে। তিনি জানালেন বাপ্পি নামে 9 বছর বয়সী একজন বাচ্চা, তার 35% পুড়ে গিয়েছিল। সেই ছোট্ট 9 বছর বয়সী বাচ্চা কতটুকুই বা পোড়ার যে দগ্ধ যে ক্ষত, সেই ক্ষতটুকু এই বাচ্চাটুকু কতটুকু নিতে পারে। সেই বাচ্চাটিও ঠিক ভোরবেলায় আলোর ফোটার সাথে সাথে এই ধরাধাম থেকে আসলে চলে গেলেন। এইরকম সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মৃত্যুর সংখ্যা আসলে বাড়ছে। এবং এই যেটি বললাম যে 12টার পর থেকে মূলত 5 জন মারা গেছে, এরকম আবাসিক যিনি চিকিৎসক তিনি নিশ্চিত করেছেন। এবং এই 5 জনের মধ্যে 5 জনই আসলে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এবং যেটি আগে থেকেই বলা হচ্ছিল, 8টার যে ব্রিফিং, সেই ব্রিফিংয়েও বলা হয়েছিল গুরুতর যে 25 জন রয়েছেন সেই 25 জনের বেশিরভাগই আসলে তাদের অবস্থা আশঙ্কাজনক। তারপরেও চিকিৎসকরা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন। এবং 11 জন, আমরা যতটুক 12টা পর্যন্ত জানছিলাম যে 11 জন আইসিইউতে চিকিৎসাধীন, এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন অনেকেই। যেটি বললাম যে মৃত্যুগুলোর খবর আমরা 12টার পরে পেয়েছি সেগুলো আইসিইউতে। সেই আইসিইউগুলো খালি হওয়ার সাথে সাথে অন্য যারা অপেক্ষমান রয়েছেন সেই অপেক্ষমানদের আসলে সেখানে শিফট করা হচ্ছে। এভাবেই আসলে প্রাণপণে চিকিৎসার যে জায়গাটি বার্ন ইউনিটের পক্ষ থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন। বাকি যেই জায়গাটি সেটি তারাও বলছেন যে প্রত্যেককেই দোয়া করতে হবে। এই কোমলমতি যে শিশুরা রয়েছেন
তাদের জন্য। এর পাশাপাশি স্বজনরা যেটি বলছিলাম যে মধ্যরাত থেকে ভিড় করছেন, যারা মারা গিয়েছেন তাদের মরদেহ নেয়ার জন্য এসেছেন। আবাসিক যিনি চিকিৎসক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মরদেহগুলি মূলত এখন রাতে মারা গিয়েছে, তাদের মরদেহগুলি মর্গে রাখা হয়েছে এবং উপর থেকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত রয়েছে যে কোনো ধরনের ময়নাতদন্ত ছাড়াই আসলে এই মরদেহগুলো হস্তান্তর করা হবে। সেই হিসাবে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। মধ্যরাতে হয়তো সেটি শুরু করা সম্ভব হয়নি, যেহেতু স্বজনরা যে যার মতো আসছেন, হয়তো সেটিও হস্তান্তরের যে প্রক্রিয়াটি মরদেহের সেই জায়গাটি শুরু করবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে হাসপাতালের সামনের চিত্র হৃদয় বিদারক। আসলে এই স্বজনরা তাদের মতো করে আসলে অপেক্ষা করছিলেন, উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন। তার যে সন্তানকে আসলে ভর্তি করা হয়েছে, তারা আশায় ছিলেন সবার প্রচেষ্টায়, চিকিৎসকদের প্রচেষ্টায় সেই সন্তান আসলে ফিরবে। তো সেই যে খবরটি সেটি হয়তো তাদের পক্ষে যায়নি। কার পরিবার এটা? কার পরিবার? এটা হলো মাইলস্টোনের একজন কেমিস্ট্রির প্রফেসর, ওনার নাম হলো ইউসুফ। মাসুকা বেগম। ইউসুফ। হ্যাঁ। কত বয়স কেমন হবে? ও ছেলের নাম হলো সায়ান ইউসুফ। হ্যাঁ। আচ্ছা, 14 বছর বয়সী যিনি ক্লাস 7 এ পড়তো। রাইট। জি। মরদেহ কি হস্তান্তর হয়েছে? এখনো হয়নি, মর্গে আমরা ওয়েট করতেছি, কিন্তু ওসির আসার কথা, সে 3টা থেকে এখানে কোনো পুলিশ নেই। পুলিশের এখানে 5টা লাশ অলরেডি এইভাবে আছে। ওরা পুলিশদের এই ধরনের অবহেলার জন্য আমরা আসলে সবাই ভুক্তভোগী পর্যন্ত ওয়েট করতেছি ওদের জন্য। সব সময় এই জিনিসগুলোই হচ্ছে পুলিশ দ্বারা, আর কিছুই হচ্ছে না। ভালো। শাহিন ইউসুফ কি মারা গিয়েছে কখন? মারা গেছে হলো 3:50-এ। ওর আসলে কতটুকু দগ্ধ হয়েছিল? ওর হলো ডাক্তার কালকে রাতে বলছে 95% পড়ে গেছিল। তারপরে হলো আমরা এখানে ভর্তি করেছিলাম। ওর কিভাবে আনা হয়েছে এটা আমরা জানি না। তারপরে পুলিশ আসতেছে না, রাত 3:30 থেকে এখন পর্যন্ত পুলিশ আসে না। আমরা এখনো লাশটা নিতে পারতেছি না, তাই আমরা ওর ফ্যামিলি সবাইকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। ও যখন পুলিশ আসবে তখন ওকে নিব। 3:30 থেকে এখন পর্যন্ত ওয়েট করতেছি। এখন কয়টা বাজে? এখন হলো 6টা বাজে। মারা গিয়েছে 3:30। তারপর আমরা মর্গে গেছি, ওখানে 5টা লাশ আছে আমাদের লাশ সহকারে। এই লাশগুলো নিতে পারতেছি না, শুধু পুলিশ ক্লিয়ারেন্স নাই। আপনি শুনছিলেন এই মূলত এই মুহূর্তে বার্ন ইউনিটের সামনে কিন্তু এই ধরনের চিত্র। স্বজনরা সেই মধ্যরাত থেকে অপেক্ষা করছেন। যারা আগে মারা গিয়েছে সেই মরদেহ হয়তো আগেই হস্তান্তর হয়েছে, কিন্তু 11টার পর থেকে বা 12টার পর থেকে যেই মৃত্যুগুলো হয়েছে, সেই মৃত্যুর যাদের স্বজনরা ছিল তারা আসলে যত দ্রুত পারেন মরদেহ নিয়ে আসলে দাফনের যে প্রক্রিয়া বা পরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো সারতে চান। সেই জায়গাটিতে পুলিশের যে জায়গাটি, অর্থাৎ হয়তো সুরতহালের কিছু বিষয় থেকে থাকতে পারে, যদিও বলা হচ্ছে যে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হবে। সেক্ষেত্রে হয়তো পুলিশের মাধ্যমে আসলে এই মরদেহগুলো হয়তো হস্তান্তরের জন্য সেই অপেক্ষাটি করা হচ্ছে। এখানে শায়ানের যে বাবা, তিনি হয়তো থাকবো না, এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে, আমরা এই দেশে আর থাকবো না, বুঝছেন? আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার ওয়াইফও কেমিস্ট্রি লেকচারার, আমরা থাকবো না এই দেশে। আপনার সন্তান কি একজনই ছিলেন? দুইজন ছেলে, ওই বড়। ওই স্কুলে কি একজনই ছিলেন? ওই স্কুলে দুজনে ছিল, একজন আগে বের হয়ে গেছে। আপনি যেটি বলছিলাম, আসলে সময় যত গড়াচ্ছে এখানকার
আশেপাশের যে পরিবেশ, সেই পরিবেশটি আসলে ভারী হয়ে উঠছে। স্বজনদের কান্নায়, বাবা মায়েদের যে কান্না, সেই কান্নার আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠছে। এবং কি হওয়ারই কথা, এই বাবা মারাই নিশ্চয়ই কালকে ছোট্ট কবলমতি এই শিশুদের হাত ধরে স্কুলে পৌঁছে দিয়েছিলেন। তারা হয়তো এই ঘটনা, এই ধরনের একটি ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটবে তারা হয়তো আসলে কল্পনাও করতে পারেননি, কিন্তু এটি হয়েছে। এবং আজকে সন্তানের মরদেহ নিয়ে তাদেরকে হাসপাতাল থেকে ফিরতে হচ্ছে। এরকম আসলে যেহেতু মৃত্যুর যে সংখ্যাটি, সেই সংখ্যাটি আসলে শিশুদের সংখ্যাই বেশি। এই শিশুরা নিষ্পাপ শিশু, এবং এই শিশুরাই হয়তো পরের জন্য, যেমন সায়ানের কথা বলছিলাম, সায়ান ক্লাস ক্যাপ্টেন ছিল এবং তার পড়াশোনার তার একজন স্বজন বলছিলেন সে স্টুডেন্ট হিসাবেও, ছাত্র হিসাবেও, শিক্ষার্থী হিসাবেও আসলে খুব ভালো ছিল। সেই জায়গা থেকে সম্ভাবনা একটি, যেটি বলছিলাম আমাদের প্রতিবেদনে আমরা বলছিলাম যে এক একটি ফুল ঝরে পড়ল, এক একটি সম্ভাবনা আসলে এই মৃত্যুর সাথে, এই মর্মান্তিক দুর্ঘটনায় সম্ভাবনাগুলো আসলে ঝরে পড়ল। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মতো করে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে, এবং এই হাসপাতালটিতে অর্থাৎ জাতীয় বার্ড ইনস্টিটিউটে মূলত 42 জন চিকিৎসাধীন ছিলেন গতকাল রাত পর্যন্ত। সেই 42 জনের মধ্যে যদি ধরা হয়ে থাকে 5 জন মারা গিয়েছে, সেই জায়গা থেকে বলা যায় যে এখন চিকিৎসাধীন যে সংখ্যাটি, সেই সংখ্যাটি কিছুটা কমলো, এবং হয়তো অন্যান্য হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদেরও হয়তো এই হাসপাতালটিতে, অর্থাৎ এইখানে যেহেতু পোড়া রোগীদের জন্য সবচেয়ে উন্নত চিকিৎসাটি হয়ে থাকে, সেই ক্ষেত্রে অন্যান্য জায়গায় যাদের অবস্থা কিছুটা সংকটাপন্ন তাদেরকে এই জায়গাগুলোতে নিয়ে আসা যাবে। এবং আমরা আসলে অপেক্ষা করছি আনুষ্ঠানিকভাবে, যেটি বললাম যে 11টার পর থেকে যে মৃত্যুর খবরগুলো আমরা এক এক করে পাচ্ছি, সেইগুলো আমরা নানা মাধ্যমে পাচ্ছি, স্বজনদের মাধ্যমে পাচ্ছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে আসলে গতকাল রাত 8টায় যে ব্রিফটি করা হয়েছে, সেই ব্রিফটিতে বলা হয়েছিল 20 জন। সকাল 8টার দিকে আরেকটি ব্রিফ করার কথা রয়েছে, সেই ব্রিফটি হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে। 8টা বাজতে খুব বেশি সময়ও নেই। এই 8টার ব্রিফিংয়ে আসলে বলা যাবে যে নতুন করে কতজন মারা গেল, বা নিহতের সংখ্যাটি বা মৃত্যুর যে সংখ্যাটি, সেই সংখ্যাটি কতটি গিয়ে দাঁড়ালো। এর পাশাপাশি যারা আহত এখানে ভর্তি রয়েছে তাদের নিয়েই আসলে স্বজনরা যেমন উদ্বিগ্ন, সারা দেশের মানুষই আসলে আহতদের বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন। তাদের বিষয়টিও আসলে এই ব্রিফিংয়ের মাধ্যমে বোঝা যাবে তাদের কোন অবস্থায়, কোন পর্যায়ে রয়েছেন। রাব্বি। বিজয়, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে। আরিফ, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে। পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব এবং পরবর্তী আপডেট দর্শকদের জানিয়ে দেব। এবার ঘটনাস্থল মাইলস্টোন কলেজ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, মধ্যরাতেও মাইলস্টোনে কিছু শিক্ষার্থীর উপস্থিতি দেখা গেছে, সেখানকার সকালের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। রাব্বি, এখন আমি মাইলস্টোন কলেজের সামনেই আছি। আপনাকে একটু শুরুতেই দেখাতে চাই, এখানে কিন্তু প্রচুর উৎসুক জনতার ভিড় রয়েছে। অনেকেই এসেছেন এই ঘটনাস্থল পরিদর্শন করতে। সেখানে মাইলস্টোন কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা মূলত যারা বাহির থেকে আসলে এই ঘটনার স্পট অর্থাৎ ক্রাইম সিনটি যারা দেখতে এসেছে তাদের অনেকেই তাদেরকে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না, বা তাদের সাথে এক প্রকার বাক বিতণ্ডায় সৃষ্টি হয়েছে। আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন
আমি একটু জানিয়ে রাখতে চাই যে শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে সরকারের পক্ষ থেকে যে মৃতের সংখ্যা আসলে ঘোষণা করা হয়েছে সেটির থেকেও অনেক বেশি মৃতের সংখ্যা হয়েছে এবং সেটি আসলে তারা বলছেন। এবং আমি যতটুকু এখানে দেখতে পাচ্ছি যে অনেক গণমাধ্যম কর্মীদেরও সংবাদ সংগ্রহের জন্য এখানে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন গতকালকে রাত থেকেই এইরকম ঘটনা আসলে ঘটছে এবং তারা বিভিন্নভাবে এই ঘটনাস্থল আসলে তারা মানে আটকিয়ে রেখেছে এবং তারা আইন শৃঙ্খলা বাহিনী সহ তারা নজরদারিতে রেখেছে ঘটনাস্থলটি। আমি একটু জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ নিমজ্জিত পতাকা উড়ানোর কথা বলানো হয়েছে এবং মাননীয় তথ্য উপদেষ্টা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আজকের যে এইচএসসি পরীক্ষাটি রয়েছে সেটিও কিন্তু স্থগিত করা হয়েছে। তবে এখানে আমি এখন যেমনটি দেখতে পাচ্ছি যে আপনিও হয়তো দেখতে পাচ্ছেন যে স্কুলের বা কলেজের যারা শিক্ষার্থী রয়েছে এখানে প্রচুর উৎসুক জনতা এসেছে। তারা আসলে এই জায়গাটি পরিদর্শন করতে বা দেখতে, তাদের কাউকেই কিন্তু আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না বা তারা বলছেন যে কলেজ অথরিটির পারমিশন নিয়ে এখানে ঢুকতে হবে, তাছাড়া আসলে কাউকে এখানে ঢুকতে দেওয়া হবে না। এবং তারা বেশ আবেগ আপ্লুত হয়েই বলছেন এবং তারা মূলত আবেগবশতই তারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং তারা বলছেন যে এ ধরনের মর্মান্তিক ঘটনা এর আগে কখনো ঘটেনি এবং এ ধরনের ঘটনায় আসলে অনেকেই তাদের সন্তানদের খুঁজে পাচ্ছে না। তারা মূলত বিভিন্ন হাসপাতালে ঘুরছে, তারা তাদের ছবি নিয়ে বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রচার করে তাদেরকে খোঁজার চেষ্টা করছে। অনেকেই আসলে তাদের স্বজনরা, তাদের বাবা মারা আসলে তাদেরকে খুঁজে পাচ্ছে না। তবে মেডিকেল কলেজে এখনও অনেকেই রয়েছে বার্ন ইনস্টিটিউটে যারা দগ্ধ অবস্থায় এখনও কাতরাচ্ছে। তারা আসলে বাঁচবে কি না বা কতটুকু সংখ্যামুক্ত এটাও আসলে আমরা আশঙ্কা করছি যে তারা আসলে কতক্ষণ সাস্টেইন করবে। সবকিছু মিলিয়ে যদি বলতে চাই রাব্বি এখনকার এই ঘটনাস্থলের পরিস্থিতি, আমি এর আগেও আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই যে বিমান বাহিনীর ইনভেস্টিগেশন টিম থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর যত ইনভেস্টিগেশন টিম আছে আজকে সকালে কিন্তু তাদের এখানে আসার কথা রয়েছে এবং তারা এখানে এসে মূলত তাদের তদন্ত কাজটি চালাবে এবং তাদের তদন্ত শেষে আমরা আসলে এখানকার যে বিস্তারিত আরও যে তথ্য আপডেট সেটি আমরা দিতে পারবো। রাব্বি। বিজয়, আপনাকে ধন্যবাদ। রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এই তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম সোমবার রাতে তার ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, তার সঙ্গে আলোচনা করেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের কাছ থেকে এ বিষয়ে জানতে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায় জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়। এই দুঃখজনক পরিস্থিতিতে আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি বাংলাদেশের মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছে সংস্থাটি। এ ঘটনায় শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশন। এছাড়া ভারত, পাকিস্তান, জাপান ও বিভিন্ন দেশের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এ ঘটনায় যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।
এ সময় সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলে জানান তিনি। অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই কচি শিশুদের উপরে ঝাঁপিয়ে পড়ল, আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। আমরা সবাই নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু আপনাদের সান্ত্বনা, আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে। বিধ্বস্তের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতেও ছুটে গিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। বিকালে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন বিএনপি মহাসচিব। এদিকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান। মুমূর্ষু অবস্থায় আছে, তার আশঙ্কাজনক অবস্থায় আছে, তাদের শ্বাসনালী পড়ে গেছে। আমার চেয়ারপারসন দেশের খালেদার পক্ষ থেকে এবং আমার অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি। এবং এটা হচ্ছে যে এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আরো সতর্ক থাকা উচিত। বিকালে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজে আহতদের খোঁজ খবর নিতে যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় জামায়াত আমির আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন ও চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসা প্রদানের পরামর্শ দেন। আমাদের একটা ছেলে মেয়েও যেন এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় না নেয়, আল্লাহ যেন সবাইকে হায়াত ফিরিয়ে দেন। আর পরিবারগুলো এখনো জানে না তাদের কলিজার টুকরা কে কোথায় কিভাবে আছে, তাদের উদ্বেগটা যেন আল্লাহ দূর করে দেন। চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আমরা বলে এসেছি, বার্নিটিতে ইনশাল্লাহ আমরা যাব, তারা যেন তাদের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করেন। মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত 2 শিক্ষার্থীর টাঙ্গাইলের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার এমন মর্মান্তিক খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে মির্জাপুর ও সখীপুরের চারপাশ। নিহত তানভীর মির্জাপুরের গ্রামের বাড়ি ওয়ার্শি ইউনিয়নের নগরভাত এলাকায়। 14 বছর বয়সী তানভীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর ছাত্র। নিহত আরেক শিক্ষার্থী মেহনাজ আক্তার হুমায়রা ছিলেন 3য় শ্রেণীর শিক্ষার্থী। মেহনাজের বাড়ি সখীপুরের হতেয়া কেরানীপাড়ায়। 2 শিক্ষার্থীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক। সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গাজীপুরের 3য় শ্রেণীর শিক্ষার্থী আফসান ওহিকে পাওয়া গেলেও এখনো নিখোঁজ তার মা আফসানা প্রিয়া। কালিয়াকৈরের মেদি আশুলাই গ্রামের ওহাব মৃধার স্ত্রী আফসানা প্রিয়া। তারা রাজধানীর উত্তরায় বসবাস করেন। তাদের ছেলে আফসান ওহি মাইলস্টোন স্কুলের 3য় শ্রেণীর ছাত্র। সোমবার দুপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের সময় অভিভাবক কক্ষে ছিলেন আফসান ওহির মা। পরে আফসান ওহিকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও নিখোঁজ হন প্রিয়া। ওহাব মৃধার বড় ভাই দুলাল মৃধা জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রজনী ইসলামের মরদেহ নেওয়া হয়েছে কুষ্টিয়ায়। সেখানে জানাজা শেষে দাফন করা হবে তাকে। এ বিষয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, রজনীর জানাজা ও দাফন কখন সম্পন্ন হবে, এলাকাবাসী ও স্বজনরা কি বলছেন? রাব্বি, পারিবারিকভাবে জানানো হয়েছে 9টার দিকে
তার জানাজা এবং দাফন সম্পন্নের বিষয়ে। আমি ঠিক এই মুহূর্তে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার যে সাদিপুর গ্রাম ঠিক সেখানে রয়েছি, যেখানে এটি মূলত রজনীর শ্বশুরবাড়ি, অর্থাৎ তার স্বামীর বাড়ি। তার যে বাবার বাড়ি ছিল সেটা মেহেরপুর গাংনীতে, সেটা কিন্তু তারা এই রজনীর মরদেহ নিয়ে আসছে খুব রাতেই, এবং ভোর রাতেই তারা হচ্ছে তার মায়ের যে বাড়ি সেখানে কিন্তু এই মরদেহটি নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে দেখিয়ে, এবং তার যে স্বামীর বাড়ি এখানে এই সাদিপুরে এখন এই জায়গাতে অবস্থান করছে। এবং এই যেটা ঘটেছিল আসলে যে মর্মান্তিক বিষয়টি, রজনী কিন্তু জানতেন না তার মেয়ে বেঁচে আছে, কারণ তার মেয়ে ৫ম শ্রেণীতে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। তিনি কিন্তু একেবারেই খুব দ্রুতই সেই স্কুলের মধ্যে বিমান বিধ্বস্ত হওয়ার সেই মুহূর্তটিতে তিনি সেখানে গেছিলেন তার বাচ্চাকে নিয়ে আসার জন্য, এবং তিনি নিয়ে আসতে গিয়ে আসলে বিমানেরই কোনো একটা ভাঙা অংশের থেকে তার মাথার ঠিক পেছন অংশে আঘাত লাগার পরে তার পুরো মাথার যে উপরের যে অংশটা, তার মুখটুকু ভালো রয়েছে, এবং তার মাথার পেছনের অংশটি একেবারেই খুলে গেছে। তারপর সেখান থেকে তাকে সিএমএইচি নেওয়া হয়, এবং সেখান থেকে নেওয়ার পরে এবং প্রথম যতগুলো মরদেহ ছিল আমরা যতদূর তাদের পারিবারিক সূত্রে জানতে পেরেছি, সর্বপ্রথম এই রজনীর মরদেহটি তারা হাতে পান সেখানকার সমস্ত কার্যক্রম শেষে, এবং তারপরেই তারা কিন্তু কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেন। এখন কিন্তু এই যে তার স্বামীর বাড়িতে নিয়ে আসা হয়েছে, এখন আর কিছুক্ষণের মধ্যেই আরও আশপাশের এলাকা থেকে অনেক মানুষজন আসছেন, তারা দেখছেন, এবং মায়ের বাড়িতে ভোর রাতেই সেটি দেখানো হয়েছে। ঠিক ৯টার সময় এখানে স্থানীয়ভাবে জানাজা হয়ে তারপরে দাফন সম্পন্ন হবে। এবং এই যে দুঃখজনক বিষয়টি আসলে তারা যে দম্পতি, তার হাজব্যান্ড কিন্তু সেখানে জহুরুল ইসলাম, তারা সেখানকার একজন গার্মেন্টসের ব্যবসা করতেন, এবং তারা সেই ঢাকাতে অবস্থান করতেন। তিনিও চিটাগাঙে ছিলেন, কিন্তু তিনিও সেই খবর শুনে কিন্তু সেখানে ঢাকাতে উপস্থিত হন, এবং এখন সবাই এই বাড়িতে অবস্থান করছে। রাব্বি। বাবু, আপনাকে ধন্যবাদ। ভয়াবহ বিমান দুর্ঘটনা, এমন পরিস্থিতি কেউ কল্পনাও করতে পারেনি। কিছু বুঝে ওঠার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় কোমলমতি শিশু সহ অনেককে। দুর্ঘটনার পর ছুটে যান অভিভাবক স্বজনরা। কোন মা বাবার বুক খালি হয়ে গেল তা বোঝার উপায় ছিল না। কেউ স্কুলে, কেউ সড়কে, কেউ আবার হাসপাতালে ছুটেছেন প্রিয়জনের খোঁজে। স্কুল ছুটির পর বাচ্চাগুলো হয়তো বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল, কেউ বা শৈশবের আনন্দে সহপাঠীর সাথে ব্যস্ত ছিল খেলাধুলা কিংবা হই হুল্লোড়ে। কিন্তু কিচিরমিচির শব্দ ছাপিয়ে বিকট শব্দে বিদ্যুৎ গতিতে তাদের উপর আছড়ে পড়ে আস্ত একটি বিমান। বাচ্চাদের কোলাহল ছাপিয়ে তখন অ্যাম্বুলেন্সের সাইরেন, স্বেচ্ছাসেবকদের সড়ক নির্বিঘ্ন রাখার চেষ্টা। গোটা শহরের মানুষ যেন হুমড়ে খেয়ে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুলের সড়কে। কোচিং সেন্টারে ওইখানে আমরা দেয়াল ভাঙছি, জানালা ভাঙা, ওইটার ভিতরে অনেক বাচ্চারা ছিল যারা আগুনের ভয়ে কান্নির ভিতরে চলেছিল। ওরা টেবিলের নিচে যে যেমনে পারছে ওইখান থেকে সেনাবাহিনীর মাধ্যমে সব লাশ বের করা হয়েছে। ছুটি হয় একটাই, প্লেন ক্র্যাশ হয়েছে 1:10 বা 15-এর দিকে। একদিকে অ্যাম্বুলেন্সের পর অ্যাম্বুলেন্স ছুটে চলেছে বিভিন্ন হাসপাতালে। পুলিশ, এপিবিএন, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, আনসার, বিএনসিসির পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পুরো কাজ নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ চেষ্টা করতে থাকেন। যত দ্রুত সম্ভব ওইখানে কাজ করে আমরা লাস্ট নিয়ে বেরোছি। আমরা অনেকেই নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে। যারা আহত হয়েছে ওদের একদম মানে গায়ের চামড়া একদম বুইরা গেছে, একদম হয়ে গেছে। পরে এই দিক দিয়ে অ্যাম্বুলেন্স চাই না, অ্যাম্বুলেন্স দিয়ে আমরা সবাই একদম রাস্তা ফাঁকা করে তারপরে নিয়ে গেছি। প্রথম যে দুইটা ছিল, এই আপনার সিঁড়ির যে পাশের রুম দুইটা ছিল, এই রুম দুইটাতে অনেকজন নিহত হয়েছে। এখন ভিতরে যোগাযোগ করা যাচ্ছে না, এখানে তো আপনার জ্যাম করে দিয়েছেন নেটওয়ার্ক, তাই ভিতরে যোগাযোগ করা যাচ্ছে না। আমার বাচ্চা, আমার মেয়ে কথা হয়েছে, কোন ক্লাসে পড়ছে, এখন কোন কারো মা বলতেছে নাইন সুস্থ আছে। হাজারো মানুষের ভিড়ে অনেক অভিভাবক এসেছেন তার সন্তানের খোঁজে। এমন হুড়োহুড়ির মধ্যে ভিড় ঠেলে অনেক অভিভাবক সামনেও আসতে পারছিলেন না। কেউ কেউ গেটের কাছাকাছি আসতে পারলেও ভেতরে যেতে পারছিলেন না। আমার ফ্রেন্ডের বোন, তার নাম মরিয়ম, সে মাইলস্টোনে ক্লাস 3-তে পড়ে, সে এখন পর্যন্ত মিসিং। আমরা জানতে চাচ্ছি সে কোন হসপিটাল আছে বা কোথায় আছে, একটু প্লিজ যদি কেউ জানেন তাহলে 01705728914 নাম্বার প্লিজ কল দিয়ে জানানোর চেষ্টা করেন ভাই। ক্লাস 3-তে পড়ে, তার নাম হচ্ছে নিধি।
আর ও হচ্ছে ক্লাস 3-তে পড়ে, যেখানে বিমান পড়ছে ঠিক ওখানেই নাকি ওর ক্লাস চলতেছিল। তো আমরা সব দৌড়াদৌড়ি করে এখন সব জায়গায় গেছি, আমরা কোথাও ওকে খুঁজে পাচ্ছি না। প্রিয় সন্তানের খোঁজে অনেকেই ছোটেন হাসপাতাল থেকে হাসপাতালে। কেউ আহত অবস্থায় পেয়েছেন সন্তানকে, আবার কেউ পাননি আদরের মানিকের খোঁজ। ফোন দিছি তো, ফোন দিছে জানলাম যে আবুল ভাইয়ের মেয়েটাকে পাইতেছে না, এখন হাসপাতালে ঘুরতেছে। উদ্ধার কাজ শেষ হবার পরও নিখোঁজ সন্তানের খোঁজে শেষ হয় না অপেক্ষার পালা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময়েও ওরা বুঝতে পারেনি এমন বিভৎস দিন অপেক্ষা করছে ওদের জন্য। শহরের রোদ ঝলমলে দিনে ফুটবে বলে ওরা ঘুম থেকে উঠেছিল। এ শহরের ফুলেরা আজ পুড়ে গেল। এই ফুলগুলো কি আমাদের ক্ষমা করবে? কেমন করে শোক সইব আমরা? খানিক বাদে ওদের স্কুল ছুটি হবে। হয়তো ওরা কেউ খেলছিল মাঠে, হয়তো কেউ এখনো ঠিকমতো ব্যাগটা গুছিয়ে উঠতে পারেনি, হয়তো কারো শিক্ষক এখনো ক্লাসে, হয়তোবা বন্ধু বলছিল জলদি যেতে হবে আজ, মা আর বাবা বাইরে অপেক্ষা করছে, হয়তোবা ওরা আজ বেড়াতে যাবে, কেউ হয়তো আবার টিফিন ব্রেকের অপেক্ষায়। হঠাৎ বজ্রপাতের মতো শব্দ, আগুনের সে কি লেলিহান শিখা, কি প্রচণ্ড তাপ, আকাশ থেকে কি যেন নেমে এলো। এমন তো হওয়ার কথা ছিল না। এটা তো আমার নিরাপদ স্থান, আমাদের প্রিয় স্কুল। ওরা কিচ্ছু বুঝে ওঠার আগেই ঝলসে গেল চারপাশ। ধোয়ার কুণ্ডলি সাপেরা যেন গিলে ফেলছিল ওদের। মুহূর্তে ঝলসে গেল স্কুল ড্রেস, শরীরটাও জ্বলে উঠল, পুড়ে গেল খাতা, বই, কলম, নতুন কেনা ব্যাগটাও। জলদি বেরোতে চেয়েও বের হতে পারল না ওরা। বের হলো ওদের পোড়া শরীর। তাজা প্রাণগুলোতে কি যে কষ্ট। থেকে থেকে প্রিয়জনের ছোটাছুটি, কলিজার ধনকে খুঁজে বেড়াচ্ছেন মা। নিখোঁজের তালিকায় বুকে পাথর বেঁধে খুঁজে চলছে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল। তালিকা শুধু দীর্ঘ হচ্ছে। কারো জানা নেই এখনো আহত আর নিহতর এই তালিকার সমাপ্তি ঘটবে কখন। এ শহরের রোদ ঝলমলে দিনে ফুটবে বলে ওরা এসেছিল পৃথিবীতে। এই শহরের ফুলের আজ পুড়ে গেল। পাঠানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। ওজনে হালকা, সাশ্রয়ী খরচ আর বহুমুখী হামলার সক্ষমতার কারণে পরিচিত F7, মূল নাম চেংদু J7 হলেও এটি আলোচিত F7 নামে 1986 সালে প্রথমবারের মতো উড্ডয়ন করে এই ফাইটার জেট। 2013 সালে বন্ধ হয় এর উৎপাদন। এখন পর্যন্ত চীন সহ বিভিন্ন দেশের জন্য প্রায় 2400টি F7 তৈরি করা হয়েছে। MiG-21-এর আদলে তৈরি করা হয় F7 ফাইটার জেট। 1966 সালে প্রথমবারের মতো উড্ডয়ন করা এই ফাইটার জেট মূলত তৈরি করা হয় চীনের সামরিক বাহিনীর জন্য। চেংদু J7 নামে পরিচিত F7 যুদ্ধবিমান মূলত এক ইঞ্জিন বিশিষ্ট। বাংলাদেশ, পাকিস্তান, মিশর সহ বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনীর বহরে এই ফাইটার জেট ব্যবহৃত হচ্ছে। F7-এর সর্বোচ্চ গতি মাক 2.2। বিমানের ককপিটে 3টি মাল্টিফাংশনাল HUD ডিসপ্লে এবং HOTS নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহৃত হয়। এই যুদ্ধবিমানে KLJ-6A ফায়ার কন্ট্রোল রাডার রয়েছে, যা 600 কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। এছাড়া একই সময়ে একসাথে 6টি লক্ষ্যবস্তু শনাক্ত এবং একসাথে 2টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ফাইটার জেট। F7-এ রয়েছে J7G2 এয়ারফ্রেম এবং ডাবল ডেল্টা উইং ডিজাইন, ফলে এটি অনেক উঁচুতে উঠে আক্রমণ চালাতে সক্ষম। এই ফাইটার জেট PL5, PL7, PL9 এবং PL12-এর মতো স্বল্প পাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। পাশাপাশি বোমা, আনগাইডেড রকেট এবং সর্বোচ্চ 3000 পাউন্ড ওজনের লেজার গাইডেড বোমা নিক্ষেপেও সক্ষম। 2008 সাল থেকে এখন পর্যন্ত 15 বার দুর্ঘটনার শিকার হয়েছে এই ফাইটার জেট। চীন, পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে দুর্ঘটনা হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।